বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে মতলবজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, মতলবজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে তোমাদের অনলাইন ক্লাস নিব। ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো ক্লাসে যাওয়া যায়। আজকের ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের আজকের আলোচ্য বিষয় আমি যা তোমাদের আলোচনা করব তা হচ্ছে তৎপুরুষ সমাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে তৎপুরুষ সমাস। প্রথমে আমরা জানব, অর্থাৎ তৎপুরুষ সমাসে আমাদের শিক্ষণফল হচ্ছে আমরা এই পাঠ শেষে তৎপুরুষ সম্পর্কে আমরা কি জানতে পারবো? তৎপুরুষ সমাসের সংজ্ঞা জানতে পারবো, তৎপুরুষ সমাসের প্রকারভেদ জানতে পারবো, বিভিন্ন তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য সহ সমাসের নাম জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আলোচনায় যাই। প্রথমে আমি তোমাদেরকে বলবো, তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয়, পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হয়, অর্থাৎ পূর্বপদে কি থাকবে? বিভক্তি লোপ পাবে। এই বিভক্তি লোপ, পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হবে, এটা দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি হতে পারে। পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। আর তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে, আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণও হতে পারে। বুঝতে পারছো? তাহলে কি তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং সেই বিভক্তি অনুসারে এটা নামকরণও হতে পারে। তো তারপর আসা যাক যে তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। আমরা আসতে পারি আর একটু নিচে। দেখো, চিত্রটা যদি আর একটু নিচে দেই তাহলে তৎপুরুষ তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকারের মধ্যে প্রথমে আমরা আসবো দ্বিতীয়া। আমি সংক্ষেপে লিখছি, দ্বিতীয়টাকে বাংলা দিয়ে বানান করে আমরা লিখতে পারি দ্বিতীয় তৎপুরুষ। 3 হচ্ছে তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, উপপদ নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং সবশেষে অলুক তৎপুরুষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা 9 প্রকার তৎপুরুষ সম্পর্কে বুঝতে পেরেছ। তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। এই 9 প্রকারের মধ্যে প্রথমে আমরা কয়টা তৎপুরুষ সমাসটা 9 প্রকারের মধ্যে আমরা পেলাম কি? দ্বিতীয়া। এটা বাংলা বানানে আমরা দ্বিতীয় ওভাবে লিখতে পারতাম, কিন্তু আমি সংক্ষেপ করে যাতে ক্লাসটা খুব ভালোভাবে হয় এবং খুব তাড়াতাড়ি হয় সেজন্য আমি তোমাদেরকে সংক্ষেপ করে লিখে দিয়েছি। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ। এই হচ্ছে 9 প্রকার হচ্ছে তৎপুরুষ সমাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা আসবো যে প্রত্যেকটা তৎপুরুষ সমাসের কিভাবে আমরা এটার সংজ্ঞাগুলি সংজ্ঞায়িত করতে পারি এবং এক্সাম্পল দিতে পারি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক এক করে এখন আসবো যে 9 প্রকার তৎপুরুষ সমাসের সংজ্ঞা সহ আমরা সংজ্ঞায়িত করবো এবং উদাহরণ দেব। তো প্রথমেই আসো দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। কি বলে? পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, দুঃখকে প্রাপ্ত। দুঃখকে প্রাপ্ত দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমরা যদিও ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখলে প্রথমে আসবে আমাদের মূল শব্দ অর্থাৎ সমস্ত পদ, তারপরে আসবে ব্যাস বাক্য, আর সবার শেষে আসবে সমাসের নাম। যেহেতু আমরা এখন 9 প্রকারের এক্সাম্পল দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সমাসের নামগুলি চলে আসছে আগে, এরপরে আমরা ব্যাস বাক্য করবো আর সমস্ত বাক্য আসবে। তাহলে প্রথম শব্দ আমি কি বললাম তোমাদেরকে? দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। এটা আমরা কি করছি? দুঃখকে প্রাপ্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, সমাস নির্ণয়ে পূর্বপদ এবং পরপদ মিলেই হয় ব্যাসবাক্য। পূর্বপদ এবং পরপদ। এখানে হচ্ছে দুঃখকে হচ্ছে পূর্বপদ আর প্রাপ্ত হচ্ছে পরপদ। দুঃখকে হচ্ছে কি? পূর্বপদ আর প্রাপ্ত হচ্ছে পরপদ। পূর্বপদ এবং পরপদ অর্থাৎ উত্তরপদ অথবা শেষ পদ, এটাকে বলা হয়। তাহলে দুঃখকে প্রাপ্ত, এই পূর্বপদের দ্বিতীয় বিভক্তি আমাদের সংজ্ঞাতে কি ছিল? পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। তাহলে দুঃখকে কে রে যখন বোঝায় তখনই কি হয়? দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দিলাম দুঃখকে প্রাপ্ত, আরো একটা দিতে পারি বিপদকে আপন্ন, বিপদ আপন্ন। ঠিক তেমনি এবার আসো আমরা তৃতীয় তৎপুরুষ সমাসে আসি। তৃতীয় তৎপুরুষ সমাস হচ্ছে যেমন তৃতীয় বিভক্তিতে হলো দ্বারা, দিয়া, কর্তৃক। এটা বুঝলে কি হয়? তৃতীয় তৎপুরুষ সমাস হয়। সেক্ষেত্রে সেটা হলো তৃতীয় বিভক্তি হয়। এক্ষেত্রে এখন আমরা তৃতীয় বিভক্তি যখন তৃতীয় তৎপুরুষ সমাসে আসবো, তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস কাকে বলে আগে আমরা জানবো। এটা হচ্ছে কি? পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। এর আগে আমি আরো একটা কথা বলতে চাই যে যখন আমরা দ্বিতীয় তৎপুরুষে আরো একটু এক্সাম্পল দেওয়া যায় যে ব্যক্তি অর্থ কি হয়? ব্যক্তি অর্থ দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন চিরকাল বেপিয়া সুখী। ব্যক্তি অর্থে, অর্থাৎ এখানে তো দুঃখকে প্রাপ্ত আবার বিপদকে আপন্ন। ব্যক্তি অর্থ কি হয়? দ্বিতীয় তৎপুরুষ হয়। যেমন চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ঠিক তেমনি এখন আমরা তৃতীয় তৎপুরুষের সংজ্ঞায় যদি আসি, তাহলে পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। পূর্বপদের তৃতীয় বিভক্তির লোপে যে সমাস হয় তাকে কি বলে? তৃতীয় তৎপুরুষ সমাস বলে। তৃতীয় তৎপুরুষ সমাসে আমরা যদি এক্সাম্পল দিই, তাহলে মূল শব্দ হচ্ছে শ্রমলব্ধ, আর এটাকে যখন আমরা ব্যাস বাক্য করবো, শ্রম দ্বারা লব্ধ, তাহলে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। এটা হচ্ছে কি? শ্রম, এটা পূর্বপদ, আর এটা হচ্ছে কি? পরপদ। তাহলে পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে বলে কি? তৃতীয় তৎপুরুষ সমাস। আমরা এছাড়া আরো কি করতে পারি? এছাড়াও আরো কি বিভিন্ন ধরনের উপকরণবাচক বিশেষ্য পদেও পূর্বপদেও এই তৃতীয় বিভক্তি হতে পারে। অর্থাৎ উপকরণবাচক বিশেষ্য পদেও কি হতে পারে? এই তৃতীয় বিভক্তি ব্যবহৃত হতে পারে। যেমন স্বর্ণধারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত। এটা কি? স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত। তাছাড়া হীন, উন, শূন্য প্রভৃতি ক্ষেত্রেও কি হতে মানে এই উত্তর পদে তৃতীয় বিভক্তি হতে পারে প্রভৃতি ক্ষেত্র। এবার আসো আমরা চতুর্থ বিভক্তিতে যাব। চতুর্থ বিভক্তিতে এই শ্রমধারা লব্ধের মধ্যে আমি আরেকটা এক্সাম্পল দিই। শ্রমধারা লব্ধ, শ্রমলব্ধ আবার ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা, এটা আমরা দিতে পারি। তারপর আসো যে আমরা এবার চতুর্থী বিভক্তিতে যাই। চতুর্থী বিভক্তিতে হচ্ছে পূর্বপদের চতুর্থী বিভক্তি অর্থাৎ কে, জন্য, নিমিত্ত ইত্যাদি লোপে যে সমাস হয়। পূর্বপদের চতুর্থ বিভক্তি অর্থাৎ কি চিহ্নগুলি? একটা হচ্ছে কে, আরেকটা জন্য, আরেকটা হচ্ছে কি? নিমিত্তে ইত্যাদি যখন লোপ পাবে তখন সেটাই হচ্ছে কি? চতুর্থ তৎপুরুষ সমাস। এই চতুর্থী তৎপুরুষ সমাসে কি হয়? যেমন গুরুকে ভক্তি, গুরুকে, একটা কথা মনে রাখবো সুপ্রিয় শিক্ষার্থীরা, কে রে দ্বিতীয় বিভক্তি, আবার এটাই কিন্তু দ্বিতীয় বিভক্তি বা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ঠিক তেমনি কে রে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ এবং চতুর্থী তৎপুরুষের ক্ষেত্রেও হয়। চতুর্থী তৎপুরুষের ক্ষেত্রে হয়। এখন চতুর্থী তৎপুরুষে এসে আমরা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি কি এক্সাম্পল দিচ্ছি যে গুরুকে ভক্তি, গুরু ভক্তি।
এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আবার বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। আবার শ্রম বিয়ের জন্য পাগলা, এটা কি বিয়ে পাগলা। আবার চিরকাল ব্যাপী সুখী, চিরকাল ব্যাপী সুখী না, এটা তো দ্বিতীয় তৎপুরুষে। আমরা কি আসলাম, গুরুকে ভক্তি আসলাম। তারপরে বসতের নিমিত্তে বাড়ি, বসত বাড়ি, এটা দিতে পারি, কি দিতে পারি, বসতের নিমিত্তে বাড়ি, বসত বাড়ি। আরামের জন্য কেদারা, আরাম কেদারা। তাহলে এখানে আমি একটা অন্তত বলি যে বসত, বসতের নিমিত্তে বাড়ি, এটা হচ্ছে বসত বাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আবার বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। ঠিক আছে, এরপর আসো আমরা পঞ্চমী তৎপুরুষে আসবো। পঞ্চমী তৎপুরুষ সমাসে সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চমী তৎপুরুষ সমাস আমরা আগে জানবো যে পঞ্চমী তৎপুরুষ সমাস কাকে বলে। পঞ্চমী তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদে পঞ্চমী বিভক্তি লোপে, অর্থাৎ হতে থেকে, হতে থেকে পূর্বপদে পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ পূর্বপদে পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। আর এই পঞ্চমী বিভক্তির চিহ্ন বা পঞ্চমী তৎপুরুষ সমাসের চিহ্ন হচ্ছে হতে থেকে, হতে থেকে। তাহলে আমরা যদি বলি বিলাত হতে ফেরত, বিলাত, বিলাত হতে ফেরত, এটা হচ্ছে কি বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, এটা পূর্বপদ আর পরপদ। আমরা কি করতে পারি তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাসে আমরা জানলাম কি বিলাত হতে ফেরত। আরো কি দিতে পারি যে পঞ্চমী তৎপুরুষ সমাসে আরো আমরা একটা কথা আমাদের মনে রাখতে হবে। আরো একটা কথা হচ্ছে কি, একটা হচ্ছে যে হতে থেকে, হতে থেকে, আরেকটা হচ্ছে এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহারও হতে পারে, এর চেয়ে ইত্যাদি অনুসর্গেরও এখানে ব্যবহার হতে পারে। পঞ্চমী তৎপুরুষ সমাসের পরে আমরা আসবো ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাসে, ষষ্ঠী তৎপুরুষ সমাসে আমরা প্রথমে জানবো যে ষষ্ঠী তৎপুরুষ সমাস কাকে বলে। ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। তো পূর্বপদে ষষ্ঠী তৎপুরুষ সমাসে যে এখানে চিহ্নটা থাকবে কি র এর, ষষ্ঠী তৎপুরুষে কি থাকবে র এর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, ষষ্ঠী তৎপুরুষ রাজার পুত্র, রাজার পুত্র এটা হচ্ছে কি রাজপুত্র। চায়ের বাগান, চা বাগান, এটা হচ্ছে রাজার পুত্র। এই রাজা, এই রটা, এই র এর, চায়ের বাগান যদি বলি আমরা চায়ের বাগান, এখানে কিন্তু এর র আসে, চায়ের বাগান। ঠিক আছে, চা বাগান, এগুলি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা চলে আসব সপ্তমী তৎপুরুষ সমাসে। সপ্তমী তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদের সপ্তমী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। পূর্বপদের সপ্তমী বিভক্তি লোপে যে সমাস হয়, তাহলে সপ্তমী বিভক্তির চিহ্নগুলি হচ্ছে কি এ, অ, তে। এ অন্তস্থি হয় তয়কাতে, আবার এ তয়কাতে, এগুলি হচ্ছে সপ্তমী বিভক্তির চিহ্ন। এক্ষেত্রে আমরা যদি এখানে দিই তাহলে গাছে পাকা, গাছে পাকা, গাছ পাকা, এটা হচ্ছে পূর্বপদ আর পরপদ, গাছে পাকা। আরো দিতে পারি কি তেলে ভাজা, তেলে ভাজা, এগুলি হচ্ছে কি সপ্তমী তৎপুরুষ সমাসের এক্সাম্পল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত, দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত 6টি তৎপুরুষ সমাস তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব নং তৎপুরুষ সমাস। এবার আমরা আসবো নং তৎপুরুষ সমাসে। নং তৎপুরুষ সমাস কাকে বলে আমরা প্রথমেই জানবো। নং তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদে নাবাচক নং অব্যয়, পূর্বপদে কি নাবাচক নং অব্যয়, অর্থাৎ না, নেই, নাই, নয় পূর্বে বসে যে সমাস হয় তাকে নং তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা যেমন বলা হচ্ছে যে পূর্বপদে ন নাই, যেমন ন আচার, ন আচার, এটা কি হবে নাচার, ন আচার হবে কি নাচার। আর ন কাতর, আরেকটা হবে কি ন কাতর, ন কাতর, তাহলে এটা হবে কি ন কাতর হচ্ছে অকাতর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু পিছনে যেতে চাই, একটু পিছনে যেতে চাই। দ্বিতীয় তৎপুরুষে আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম দুঃখকে প্রাপ্ত, এটা ছিল কি দুঃখ প্রাপ্ত। তৃতীয় তৎপুরুষে আমরা বের বাক্য করেছি শ্রমধারা লব্ধ, এটা ছিল কি শ্রমলব্ধ। আরো ছিল কি ডেকি দ্বারা ছাটা, ডেকি ছাটা। আর এখানে দুঃখকে প্রাপ্ত, এখানে কি ছিল বিপদকে আপন্ন, বিপদ আপন্ন।
চতুর্থী তৎপুরুষে আমি আসলাম যে বসতির নিমিত্তে বাড়ি, বসত বাড়ি। আবার বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। তারপর পঞ্চমী তৎপুরুষ হচ্ছে বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। আরো আসো ষষ্ঠী তৎপুরুষ হলো রাজার পুত্র, রাজপুত্র। চায়ের বাগান, চা বাগান। তারপরে সপ্তমীতে আসছিলাম আমরা কি গাছে পাকা, গাছ পাকা। আবার তেলে ভাজা, তেলে ভাজা। নং তৎপুরুষে ঠিক তেমনি আসলাম আমরা ন আচার, অনাচার। ন আচার, অনাচার। আবার নকাতর, অকাতর। নকাতর, অকাতর। এটা এটা দুইটা করলাম, নকাতর, অকাতর। অকাতর অর্থাৎ পূর্ব পদে পূর্ব পদে কি নবাচক, অর্থাৎ নবাচক বা নাবাচক নং অব্যয় যোগে কি হয় নং তৎপুরুষ সময়। ন আচার, ন আচার, ন আচার, অনাচার, নকাতর, অকাতর। ঠিক আছে। তারপর উপপদ তৎপুরুষ। এবার আমরা আসবো কি উপপদ তৎপুরুষ। এখানে ন আচারে আমরা আরেকটু এক্সাম্পল তোমাদেরকে দিতে পারি। নবাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নং তৎপুরুষ সমাস হতে পারে। ন এটা কি নবাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে কি হতে পারে নং তৎপুরুষ সমাস হতে পারে। যেমন অভাব, অভাব অর্থে যদি হয় তাহলে ন বিশ্বাস, ন বিশ্বাস অর্থাৎ হলো অবিশ্বাস। আবার যদি হয় ভিন্নতা অর্থে যদি হয় তাহলে ন লৌকিক অর্থাৎ হচ্ছে কি অলৌকিক। আরও যদি হয় স্বল্পতা অর্থে বা অল্পতা অর্থে যদি হয় যেমন ন ক্যাশ অর্থাৎ অক্যাশ। তারপরে যদি হয় বিরোধ অর্থে যদি হয় তাহলে ন পূর্ব অর্থাৎ অপূর্ব। আরও যদি হয় অপ্রশস্ত অর্থে তাহলে ন কাল, অকাল। আর যদি হয় মন্দ অর্থে তাহলে আমরা কি মন্দ অর্থে যদি হয় তাহলে নকটি আমরা দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উপপদ তৎপুরুষ সমাসে চলে আসি। উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে আমরা সে এক্সাম্পলে যাব। উপপদ তৎপুরুষ সমাসে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়। আমি আবার বলছি, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে কৃৎপ্রত্যয় যুক্ত হয় কি হয় কৃৎপ্রত্যয় যুক্ত হয় এবং সেটাই হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। অর্থাৎ কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আমি আবারও বলছি, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সেই পদকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আবার কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকেও কি বলে উপপদ তৎপুরুষ সমাস বলে। এই উপপদ তৎপুরুষ সমাসের যদি আমরা উদাহরণ দিই তাহলে কি আমরা উদাহরণ দিতে পারি যে জলে চড়ে যা। এখানে কি উপপদ তৎপুরুষ সমাসে কি দিতে পারি জলে চড়ে যা, জলে চড়ে যা, জলচর। আর এটা হচ্ছে জল দেয় যে, জল দেয় যে, এটা হচ্ছে জলদ। ঠিক আছে, আমরা তো শুধু বেশ বাক্যগুলি করছি আর সমাসের নাম আমাদের লেখা আছে, মূল শব্দগুলি আমরা বলে যাচ্ছি। সবশেষে আমরা চলে আসি অলুক তৎপুরুষ সমাসে। সবশেষে অলুক তৎপুরুষ সমাসে যদি আমরা আসি তাহলে অলুক তৎপুরুষ সমাস হচ্ছে যে তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না। অর্থাৎ যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কি হয় না দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। এক্ষেত্রে আমরা বলতে পারি গায়ে পড়া, গায়ে পড়া। কি বলতে পারি গায়ে পড়া, গায়ে পড়া, এটা হচ্ছে গায়ে পড়া। আবার আমরা আরো এক্সাম্পল কি দিতে পারি ঘিয়ে বাজা, ঘিয়ে বাজা, এটাও অলুক তৎপুরুষ সমাস। বিশেষ দ্রষ্টব্য হিসেবে আমরা বলতেই পারি যে গায়ে, গায়ে পড়া অথবা হাতে খড়ি প্রভৃতি সমস্ত পদগুলি যদি কি করতে হয় পরপদের অর্থ বিশেষ দ্রষ্টব্যে আমরা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবশেষে আমরা অলুক তৎপুরুষের উদাহরণ দিলাম যে গায়ে পড়া, তেলে ভাজা, এগুলো হচ্ছে কি তেলে ভাজা, গায়ে পড়া, এগুলো হচ্ছে অলুক তৎপুরুষের সমাস। এখানে অলুক তৎপুরুষ সমাসে আরো কিছু বিশেষ দ্রষ্টব্য বলা যায়। গায়ে হলুদ বা হাতে খড়ি প্রভৃতি সমস্ত পদের পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না। কেননা অর্থাৎ গায়ে হলুদ এবং হাতে খড়ি এগুলি সাধারণত শুধু তৎপুরুষ সমাসই হয় না, এগুলি আসলে অলুক বহুব্রী সমাসে হয়। অর্থাৎ গায়ে হলুদ এবং হাতে খড়ি এগুলি সাধারণত তৎপুরুষ সমাসে হয় না, এগুলি সাধারণত কি হয় অলুক বহুব্রী সমাসে হয়।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে তৎপুরুষ সমাসের যে তৎপুরুষ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাসের 9 প্রকার, প্রকারভেদ এবং সংজ্ঞাসহ যে উদাহরণগুলি আলোকপাত করলাম, আমি আশা করব তোমরা এগুলি ভালোভাবে বুঝতে পেরেছো বা এগুলো অনুসরণ করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সুন্দর থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।